আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি কোনো বিবৃতির সাথে সম্মতি প্রকাশ করা। সেই বিবৃতিটা হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। ধরুন আমি বললাম আমি একটা ছবি তুললাম এবং সেও একটা ছবি তুলল। ইংরেজিতে যদি আমরা এটা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি আই টুক আ পিকচার। আই টুক আ পিকচার অ্যান্ড সো ডিড হি। অর্থাৎ আমি লিখলাম কি আই টুক আ পিকচার অ্যান্ড সো ডিড হি। অর্থাৎ আমি একটা ছবি তুললাম, সেও একটা ছবি তুললো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা যদি এগ্রিমেন্টের সংজ্ঞাটা একবার দেখে নিই, তাহলে বলা হয় এখানে যে হ্যাঁ বোধক কিংবা না বোধক বাক্যের সাথে সম্মতি প্রকাশ। কি প্রকাশ? সম্মতি প্রকাশ। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি মতৈক্য বা একাত্মতা পোষণ করাকে এগ্রিমেন্ট বলে। আমরা ইংরেজিতে এগ্রিমেন্ট দুভাবে ডিফাইন করে থাকি। একটা হলো গিয়ে পজিটিভ এগ্রিমেন্ট আর একটা হলো গিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট। পজিটিভ এগ্রিমেন্ট বলতে সাধারণত আমরা বুঝি যে হাবোধক বাক্যের সাথে একাত্মতা বা সম্মতি প্রকাশ করা। আর নেগেটিভ এগ্রিমেন্ট মানে হলো গিয়ে না বোধক বাক্যের সাথে সম্মতি প্রকাশ করা। আমরা নেক্সট স্লাইডে যাই, সেটার বিস্তারিত আলোচনা সেখানে আছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতে বোঝায় হ্যাঁ সূচক হ্যাঁ সূচক বাক্যের সাথে সম্মতি প্রকাশ করা। সম্মতি প্রকাশ করা। আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে তিনটা শব্দ ব্যবহার হতে দেখি। সেই শব্দগুলো হলো গিয়ে সো, টু, অলসো। আমি একটু কালারটা চেঞ্জ করছি, তোমার দেখতে সুবিধা হবে। আমরা কি কি শব্দ সাধারণত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে ব্যবহার হতে দেখি? সেগুলো হলো গিয়ে সো, টু, অলসো। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কিভাবে গঠিত হয় সেটার দুইটা রুলস রয়েছে। সেই দুইটা রুলস আমরা প্রথমে দেখব, তারপর আমরা এক্সারসাইজে যাব। আচ্ছা, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের প্রথম রুলস হলো গিয়ে সাধারণত একটা সাব একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই অনুযায়ী অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা হয়। যেমন প্রথমে সাবজেক্ট থাকবে, যেটা প্রতিটি বাক্যে থাকে। তারপর একটা পজিটিভ ভার্ব থাকবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তাই এটাতে পজিটিভ ভার্ব থাকাটাই শ্রেয়। আচ্ছা, তারপর অবশ্যই এগ্রিমেন্ট কথাটা আসলে এন্ড শব্দটি যুক্ত থাকতে হবে। আর আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইভাবে গঠন করে থাকি। যেমন আমরা অক্সিলারি ভার্বের পূর্বে সো এনে এবং সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের পরে নিয়ে গিয়ে। অর্থাৎ তাইলে আমাদের রুলসটা কি দাঁড়ালো? সাবজেক্ট পজিটিভ ভার্ব প্লাস এক্সটেনশন যা খুশি থাকতে পারে, তারপর এন্ড, তারপর সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এটাকে এত কঠিন করে শেখার কিছু নেই। এখানে জাস্ট আমরা এতটুকু খেয়াল রাখলে আমাদের হবে। অর্থাৎ সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। কেননা একটা সাধারণ সেন্টেন্সে আমরা দেখেছি কি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে। জাস্ট এখানে ইনক্লুড হবে মাত্র তিনটা জিনিস। একটা হলো গিয়ে সো, আরেকটা হলো গিয়ে অক্সিলারি ভার্ব, আরেকটা হলো গিয়ে সাবজেক্ট। এটা হলো গিয়ে আমাদের ফার্স্ট রুলস। আমরা যদি এটার একটা এক্সাম্পল দেই, টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ আই। অর্থাৎ সময় পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে আমিও পরিবর্তন হয়েছি। অর্থাৎ আপনি একটা বাক্যের সাথে সম্মতি প্রকাশ করে সেই বাক্যটাকে আবার উল্লেখ না করে যদি এইভাবে সম্মতি প্রকাশ করে বলতে চান সহজে, তাহলে আপনি সো হ্যাভ আই বললেই হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদেরকে, আমরা কি মেইন ভার্ব অনুযায়ী এখানে ভার্বটা চেঞ্জ করব, নাকি অক্সিলারি ভার্ব অনুযায়ী এখানে ভার্বটা চেঞ্জ করব? এগ্রিমেন্টে মেইন বিষয়টা হলো গিয়ে অক্সিলারি ভার্ব অনুযায়ী ভার্ব চেঞ্জ করতে হয়। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করতে হয়, যা আমরা শেষে স্লাইডের নোটে দেখব। আচ্ছা, দ্বিতীয় রুলসটা যদি আমরা দেখি পজিটিভ এগ্রিমেন্টের, তাহলে সেম আগের মতোই সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস এন্ড। এটা সাধারণ একটা সেন্টেন্সের যেরকম আমরা সচরাচর দেখতে পারি সেটাই। তারপরে আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হলো গিয়ে সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস টু বা অলসো। অর্থাৎ আগের রুলসে আমরা পড়েছি যে সো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বের পূর্বে সো আসবে। কিন্তু আমরা যদি অক্সিলারি ভার্বের পূর্বে সাবজেক্ট আনি তাহলে কিন্তু আর সো হবে না, তখন হবে কি টু বা অলসো। অর্থাৎ সাবজেক্টটা আগে থাকবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর টু বা অলসো। একটা এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন যে
শি লাইকস কুকিং, অর্থাৎ সে এই কুকিং রান্না বান্না করতে পছন্দ করে। অ্যান্ড আই ডু টু বা অলসো, অর্থাৎ আমিও রান্না বান্না বা এই রান্না বান্না করতে কুকিং করতে পছন্দ করি বা ভালোবাসি, এমন একটা জিনিস বোঝাচ্ছে। তাহলে আমরা পজিটিভ এগ্রিমেন্ট সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম যে পজিটিভ এগ্রিমেন্ট মানে কারো হাবোধক বাক্যের সাথে সম্মতি প্রকাশ করা। আর তার দুইভাবে গঠিত হয়, একটা হলো গিয়ে সোকে অক্সিলারি ভার্বের পূর্বে এনে, এবং আরেকটা হলো গিয়ে সাবজেক্টকে অক্সিলারি ভার্বের পূর্বে এনে। তখন এই সো আর ব্যবহৃত হয় না, তখন ব্যবহৃত হয় টু বা অলসো। আচ্ছা, আমরা এবার নেগেটিভ এগ্রিমেন্টটা দেখব। নেগেটিভ এগ্রিমেন্টে কি বলা হয়েছে? নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হলো গিয়ে না, না সূচক, এমন বোঝায় আর কি নেগেটিভ এগ্রিমেন্ট। এখানে সচরাচর আমরা যে শব্দগুলো ব্যবহার হতে দেখি তা হলো গিয়ে নিদার, নর এবং ইদার। অর্থাৎ নিদার, নর এবং ইদার, এই তিনটি শব্দ নেগেটিভ এগ্রিমেন্টে ব্যবহৃত হয়। নেগেটিভ এগ্রিমেন্টও সেম পজিটিভ এগ্রিমেন্টের মতো দুইটা রুলস রয়েছে। সেই দুইটা রুলস আমরা দেখব, তারপর এক্সাম্পলটা দেখব। প্রথম রুলস হলো গিয়ে সাবজেক্ট নেগেটিভ ভার্ব প্লাস এন্ড। এখানে এন্ড এর পূর্বে এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আপনি বলবেন যে আহ, এখানে কেন নেগেটিভ ভার্ব হয়েছে? এটা তো আমি পূর্বেই বলে দিয়েছি যে এটা কি নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কি নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু, তাই সেন্টেন্সটা নেগেটিভ হবে। তারপরে এন্ড যদি আপনি, তারপর আপনি এন্ড ব্যবহার করতে হবে। তারপর আপনি যদি চান যে আপনি ইদার দিয়ে ব্যবহার করবেন না, নিদার দিয়ে ব্যবহার করবেন, তাহলে আপনাকে অবশ্যই অক্সিলারি ভার্বের পূর্বে, অক্সিলারি ভার্বের পূর্বে নিদার বা নর কে আনতে হবে। অক্সিলারি ভার্বের পূর্বে কাকে আনতে হবে? নিদার বা নর কে আনতে হবে, এবং পরে সাবজেক্ট আসবে। আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আই ডু নট লাইক কপি অ্যান্ড নিদার নর ডাজ শি। অর্থাৎ আমি কপি পছন্দ করি না এবং সেও পছন্দ করে না, এমন একটা ব্যাপার। এখন আপনি বলতে পারেন যে এখানে আছে ডোন্ট, এখানে আছে ডাজ, এটা কিভাবে হলো? আমরা জানি যে আই হলো গিয়ে কি ফার্স্ট পারসন, এটার সাথে কখনো কি বসে না, এস বাই এস বসে না। আর শি কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটার সাথে ডাজ অবশ্যই বসবে, কেননা শি হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তখন ভার্বের সাথে এস বাই এস ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় রুলসটা লক্ষ্য করি তাহলে সেম আগের মতোই সাবজেক্ট প্লাস নেগেটিভ ভার্ব এন্ড একটু আসবে। এখন আপনার যদি মন চায় যে আমি নিদার বা নর ব্যবহার করব না, আমি ইদার ব্যবহার করব, তাহলে আপনি তখন সাবজেক্টটাকে পূর্বে আনতে হবে। সাবজেক্টটাকে কোথায় আনতে হবে? পূর্বে আনতে হবে, এবং তারপর অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নটটাকে আনতে হবে, তারপরে ইভেন। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি প্রথমটাতে নিদার বা নর এনেছি, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট এনেছি, কিন্তু এখানে আমি সাবজেক্ট এনেছি মানলাম, অক্সিলারি ভার্ব এনেছি মানলাম, ইদার এনেছি মানলাম, কিন্তু আমি অক্সিলারি ভার্বের সাথে কেন নট আনলাম? আচ্ছা শুনেন, এখানে যে নিদারটা আছে এবং নটটা আছে, এখানে এটা দ্বারাই না বোধক বোঝাচ্ছে, কিন্তু ইদার দ্বারা কি না বোধক বোঝাচ্ছে? বুঝাচ্ছে না। তাই আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে একটা নট আনতে হবে। আচ্ছা, লক্ষ্য করুন এক্সাম্পলটা, হি ডিড নট হার্ট দ্য পিপল অ্যান্ড আই ডিড নট ইদার। অর্থাৎ সে পিপলদেরকে আঘাত করেনি বা কষ্ট দেয়নি এমন কিছু বোঝাচ্ছে, এবং আমিও করিনি, এমন আর কি। তাই এখানে হয়েছে কি হি ডিড নট হার্ট দ্য পিপল অ্যান্ড আই ডিড নট ইদার। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের কিছু নোট আছে, ওগুলো দেখবো এবং আমরা আর দুইটা এক্সাম্পল লিখবো। আচ্ছা, এখানে আমি নোট দিয়েছি। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আমরা তো রুলস মুখস্থ করে ফেললাম, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কিভাবে সেটার অ্যান্সার করব? সেটার অ্যান্সার করতে গিয়ে আমরা অনেক সময় নার্ভাস ফিল করতে পারি। সেই নার্ভাস ফিল যেন না করি তার জন্য আমি দুইটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিব। আচ্ছা, এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল টু। আমি কি লিখেছি এখানে? অক্সিলারি ভার্বটি সর্বদা প্রথম ভার্বের টেন্স অনুযায়ী হবে। অর্থাৎ বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেখানে মেইন ভার্ব আছে না নেই ওইদিকে আমাদেরকে কোনো লক্ষ্য করতে হবে না, আমাদেরকে অবশ্যই টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তনটা করতে হবে। ধরুন আমি একটা সেন্টেন্স লিখলাম, দে আর engrossed, GRO in stars
স্টাডিজ, দে আর engrossed in studies, অর্থাৎ তারা পড়ালেখায় নিবিষ্ট বা মনোনিবেশ করেছে। অ্যান্ড এখন আপনি এটা যেহেতু পজিটিভ এগ্রিমেন্ট, আপনাকে এখানে অবশ্যই সো, টু, অলসো এই তিনটা শব্দ ব্যবহার করতে হবে। এখন আপনি ধরুন সো দিয়ে করতে চাইতেছেন, তাহলে আপনাকে সো কোথায় আনতে হবে? অক্সিলারি ভার্বের পূর্বে আনতে হবে। সো এখন আপনি যে কিভাবে অক্সিলারি ভার্ব অনুযায়ী এখানে ভার্বটা বসাবেন, এখানে দেখুন এখানে কি লিখেছে? আর লিখেছে। এখন আপনি বলতে চাইছেন যে তারা পড়ালেখায় মনোনিবেশ করেছে, আমিও করেছি। এখন আমি ইংলিশ কি? আমি ইংলিশ আই, আয়ের সাথে কি কখনো আর যায়? যায় না। আয়ের সাথে কি যায়? এম যায়। সো এম আই। তো এখানে নার্ভাস ফিল করার কোনো কারণ নাই যে এখানে আর আছে, এখানে কেন আপনি এম লিখলেন? আসলে আই এর সাথে যেহেতু এম যায়, তাই এমটাকে আমাদেরকে লিখতে হবে। আর দে এর সাথে আর যায় কেন? দে প্লুরাল, আই সিঙ্গুলার। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হলো গিয়ে she cooked when, অর্থাৎ আমি লিখলাম she cooked when, মানে সে ভালো রান্না করেছিল, এরকম। এখন আপনি বলবেন যে আমিও ভালো রান্না করেছিলাম, কিন্তু দেখুন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে কি আছে? মেইন ভার্ব আছে। তাহলে আমার দ্বিতীয় নোটটা কি লিখেছি আমি? অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুযায়ী হবে, অর্থাৎ মেইন ভার্ব অনুযায়ী দ্বিতীয় যে আমরা স্টেটমেন্টটা দিব সেটা পরিবর্তন করতে হবে এবং সেই ভার্বটা ইউজ করতে হবে। শি কুকড ওয়েল অ্যান্ড, আপনি ধরেন এটাও সো দিয়ে করতে যাচ্ছেন, আচ্ছা আমরা সো দিয়ে না করি, এটা টু বা অলসো দিয়ে করি, আগে সাবজেক্টটা এখানে। তাহলে আপনি লিখতে পারেন আই, যেহেতু কুকড আছে এটা ফার্স্ট ফর্মে, তাহলে আমরা ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। সো আই ডিড, সো আই ডিড টু বা অলসো। তাহলে মোটামুটি আমাদের এগ্রিমেন্ট সম্পর্কে একটা ধারণা আসলো, যে এগ্রিমেন্ট হলো গিয়ে সম্মতি প্রকাশ করা, সেটা হ্যাঁ বাদক বাক্যের সাথে হতে পারে, না বাদক বাক্যের সাথে হতে পারে। হ্যাঁ বাদক বাক্যের সাথে হলে গিয়ে টু, অলসো এবং সো ব্যবহৃত হবে, আর অবশ্যই সোটা অক্সিলারি ভার্বের পূর্বে হবে আর টু অলসোটা অক্সিলারি ভার্বের পরে হবে। আর নেগেটিভ এগ্রিমেন্টে নিদার, ইদার, নর ব্যবহৃত হবে। নিদারটা অবশ্যই অক্সিলারি ভার্বের পূর্বে হবে আর ইদারটা সবসময় অক্সিলারি ভার্বের পরে হবে। আর অক্সিলারি ভার্বের সর্বদাই টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, প্রথম ভার্বের টেন্স অনুযায়ী। আর দ্বিতীয় নম্বর রুলসটা হলো গিয়ে অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।